রাতের নিস্তব্ধতা ভেদ করে একটি প্রশ্ন বারবার ঘুরে আসছে বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিকের মনে। কেন বারবার আমাদের দেশের অপরাধীরা সহজেই সীমান্ত পেরিয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে? কেন রক্তে রাঙা হাত নিয়েও তারা নির্বিঘ্নে হাঁটছে ভিনদেশের মাটিতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে আসছে তা রীতিমতো শিহরণ জাগানো। শীতের কনকনে হাওয়া যখন ঢাকার রাস্তায় বইছে, ঠিক সেই সময় আরেকটি ঝড় উঠতে চলেছে এবার রাজপথে। জুলাই ঐক্য নামে একটি সংগঠন একটি কর্মসূচি ঘোষণা দিয়েছে, যা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ককে টানাপোড়েনের নতুন মাত্রা যোগ করতে চলেছে। আগামী 17 ডিসেম্বর বিকেল ঠিক 3টায় রামপুরা ব্রিজ হতে শুরু হতে যাচ্ছে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন, এমন একটি পদযাত্রা যা শুধু রাস্তার মাইলফলক নয়, বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মাইলফলকেও প্রভাব ফেলতে পারে। কিন্তু এই কর্মসূচির পেছনের গল্পটা কি? কেন হঠাৎ করে এই তীব্র প্রতিবাদ? উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক মাস আগের সেই উত্তাল জুলাইয়ে। 24 জুলাই মাসে যা ঘটেছিল তা বাংলাদেশের ইতিহাসে এক রক্ত অধ্যায় হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। গণ অভ্যুত্থান এই শব্দটি হয়তো অনেকের কাছে শুধুই একটি রাজনৈতিক পরিভাষা, কিন্তু যারা সেই দিনগুলোতে রাস্তায় ছিলেন, যারা গুলির শব্দ শুনেছেন, যারা তাজা রক্তের গন্ধ পেয়েছেন, তাদের কাছে এই শব্দটি এক জীবন্ত দুঃস্বপ্ন। এই অভ্যুত্থানে যা ঘটেছিল তাকে অনেকেই মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করছেন। আর এই অপরাধে যারা অভিযুক্ত তাদের মধ্যে সবচেয়ে বড় নামটি হলো শেখ হাসিনা, একসময়ের প্রধানমন্ত্রী, যিনি এখন পলাতক ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত হচ্ছেন প্রতিবাদকারীদের মুখে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং বলা যায় আসল রহস্যের শুরু এখান থেকেই। শেখ হাসিনা এখন কোথায়? উত্তরটা সবারই জানা, ভারতে। আর শুধু তিনি নন, জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ভারতের মাটিতে নিরাপদে আশ্রয়ে আছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে জুলাই ঐক্য তাদের এই কর্মসূচির ডাক দিয়েছে। তাদের দাবি স্পষ্ট, ভারতে আশ্রিত সকল আসামিকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু এই দাবির সাথে জড়িয়ে আছে আরও কিছু গভীর অভিযোগ। জুলাই ঐক্য শুধু আসামিদের প্রত্যর্পণ চাইছে না, তারা আঙুল তুলছে আরও অনেক দিকে। তাদের অভিযোগ, বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে যারা আসলে ভারতের প্রক্সি। এছাড়াও মিডিয়া লীগ নামে পরিচিত সেই গণমাধ্যম কর্মী গোষ্ঠী এবং কিছু সরকারি কর্মকর্তাও এই ষড়যন্ত্রে জড়িত বলে তারা দাবি করছেন। তাদের মতে 24 গণ অভ্যুত্থানের পর থেকে এই প্রক্সিরা নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই প্রতিবাদ কর্মসূচিতে কারা অংশ নেবেন এই প্রশ্নের উত্তর শুনলে বোঝা যায় এটা কোনো ছোটখাটো বিক্ষোভ নয়। দেশপ্রেমিক এবং বাংলাদেশপন্থী হিসেবে চিহ্নিত সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ এই মার্চে যোগ দেবেন বলে জানা গেছে। পাশাপাশি জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী, কলেজ শিক্ষার্থী, মাদ্রাসার তালিবুল ইলম থেকে শুরু করে স্কুলের শিক্ষার্থী পর্যন্ত সর্বস্তরের মানুষ এই পদযাত্রায় সামিল হবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু এই প্রতিবাদের আগুনে সবচেয়ে বড় ঘি ঢেলেছে যে ঘটনা, সেটি হলো শরীফ ওসমান হাদির উপর হামলা। হাদি জুলাই অভ্যুত্থানের এক জীবন্ত প্রতীক, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক সাহসী যোদ্ধা। তাকে গুলি করা হয়েছে, আর এই গুলির পর যা ঘটেছে তা প্রতিবাদকারীদের ক্ষোভকে আরও শতগুণ বাড়িয়ে দিয়েছে। অভিযোগ করা হচ্ছে হাদিকে গুলি করার পর ভারতীয়রা আনন্দ উল্লাস করেছে। এই অভিযোগ সত্য হলে তা বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তা সহজেই অনুমেয়। জুলাই ঐক্যের সংবাদ বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে তা রীতিমতো চাঞ্চল্যকর। তারা শুধু প্রতিবাদ করছেন না, তারা আলটিমেটাম দিচ্ছেন ভারত সরকার এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উভয়কেই। তাদের বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি খুনিদের ফেরত দেওয়া না হয়, তাহলে পরবর্তী পরিস্থিতির জন্য দিল্লি এবং বাংলাদেশ সরকারের নির্দিষ্ট দপ্তরকে দায়িত্ব নিতে হবে। এই হুঁশিয়ারি কতটা গুরুত্বের সাথে নেওয়া হবে সেটা সময় বলে দেবে। তবে এই প্রতিবাদের আরও গভীরে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে একটি বড় রাজনৈতিক বিশ্বাস কাজ করছে প্রতিবাদকারীদের মধ্যে। তাদের ধারণা, ভারত এবং তার তথাকথিত প্রক্সিরা চায় না যে বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। তারা চায় না এখানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। আর এই কারণেই তারা একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে জুলাই ঐক্য 24 ছাত্র জনতাকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে। তাদের বক্তব্য, দেশ রক্ষার আন্দোলনে থেমে থাকার সুযোগ নেই। কিন্তু এখন আসা যাক সেই অংশে যা এই পুরো পরিস্থিতিকে আরও রহস্যময় এবং উদ্বেগজনক করে তুলেছে। শরীফ ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার তদন্তে যা বেরিয়ে আসছে তা শুনলে গা শিউরে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যাচ্ছে এই মামলার আসামিরা সম্ভবত সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে। এই তথ্য যদি সঠিক হয়, তাহলে তা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক ভয়াবহ সংকেত। ভাবুন তো একবার, একটি দেশের একজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার চেষ্টা করা হলো, আর হত্যাকারীরা সহজেই দেশ ছেড়ে পালিয়ে গেল। এর অর্থ কি? এর
অর্থ হলো এই দেশের সীমান্ত এতটাই ফাঁকা, এতটাই অরক্ষিত যে টাকার বিনিময়ে যে কোনো দুর্ধর্ষ অপরাধী চাইলেই দেশের বিচার ব্যবস্থাকে থোড়াই কেয়ার করে পালিয়ে যেতে পারে। এটা কি কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য? তদন্তে একটি স্থানের নাম বারবার উঠে আসছে, ভুটিয়াপাড়া। এই গ্রামে একটি কালভার্ট বা সুড়ঙ্গ আছে, যা সীমান্তের ওপারে যাওয়ার একটি গোপন পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। এই কালভার্ট এখন এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কত অপরাধী এই পথ দিয়ে পার হয়ে গেছে, কত ন্যায় বিচার এই অন্ধকার সুড়ঙ্গে হারিয়ে গেছে, তার হিসাব কে রাখে? এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরিয়া হয়ে দুটি নাম খুঁজছে, ফিলিপ এবং সঞ্জয়। ফিলিপ এই নামটি তদন্তকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের বিশ্বাস ফিলিপকে ধরতে পারলেই জানা যাবে সেই রাতে আসলে কারা এসেছিল, কারা হাদির উপর হামলা চালিয়েছিল, তারা কোন পথে পালিয়েছে, আর সবচেয়ে বড় প্রশ্ন, তারা কি সত্যিই সীমান্ত পার হয়ে মেঘালয় বা ভারতের অন্য কোনো রাজ্যে চলে গেছে, নাকি এখনো সীমান্তের কোনো গোপন আস্তানায় লুকিয়ে আছে? সঞ্জয় এই নামটি আরও রহস্যময়। তদন্তকারীরা এখনো ঠিকমতো জানেন না এই সঞ্জয় আসলে কে। সে কি শুধুই একজন সাধারণ সহযোগী, নাকি এই পুরো ষড়যন্ত্রের মূল মাস্টার মাইন্ডদের একজন? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। যারা এই পথে পালাতে সাহায্য করছে তারা কারা? স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় কিছু চোরা চালানি চক্র আছে, যারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে যে কাউকে ওপারে পাঠিয়ে দিতে পারে। এই চক্রগুলো কতটা সংগঠিত, কতটা শক্তিশালী, সেটা বুঝতে পারলে বোঝা যায় আমাদের সীমান্ত এতটা ছিদ্রযুক্ত কেন। কিন্তু এই পালিয়ে যাওয়ার ঘটনা শুধুই হাদি মামলার জন্য সীমাবদ্ধ নয়। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে অনেক অভিযুক্ত ব্যক্তি একই পথে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠছে, আর তাদের সবাইকে ভারত আশ্রয় দিয়েছে বলেই প্রতিবাদকারীদের বিশ্বাস। এই পরিস্থিতিতে বাংলাদেশের সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন জাগছে। প্রথম প্রশ্ন, আমাদের সীমান্ত রক্ষা ব্যবস্থা কি সত্যি এতটা দুর্বল? দ্বিতীয় প্রশ্ন, ভারত কেন বারবার বাংলাদেশের অভিযুক্ত অপরাধীদের আশ্রয় দিচ্ছে? তৃতীয় প্রশ্ন, এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কী পদক্ষেপ নেবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমরা দেখি একটি জটিল ভূরাজনৈতিক সমীকরণ। বাংলাদেশ এবং ভারত দুই প্রতিবেশী দেশ, কিন্তু প্রতিবেশিত্ব সবসময় সুখের হয়নি। ঐতিহাসিকভাবে দুই দেশের মধ্যে অনেক টানাপোড়েন আছে। পানি বন্টন, সীমান্ত হত্যা, বাণিজ্য ভারসাম্যহীনতা, এই ইস্যুগুলো বারবার উঠে এসেছে। এখন এই তালিকায় যোগ হলো আরেকটি অপরাধী প্রত্যর্পণ। জুলাই ঐক্যের এই মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি এই সব প্রশ্নকে আরও জোরালো করে তুলবে। 17 ডিসেম্বর বিকেল 3টায় যখন হাজার হাজার মানুষ রামপুরা ব্রিজ থেকে ভারতীয় হাইকমিশনের দিকে এগিয়ে যাবে, তখন তারা শুধু রাস্তায় হাঁটবে না, তারা একটি বার্তা দেবে। সেই বার্তা হলো, বাংলাদেশের মানুষ জেগে আছে, বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চায়। কিন্তু এই প্রতিবাদ কতটা কার্যকর হবে সেটা সময় বলে দেবে। কূটনীতির জটিল অলিতে গলিতে জনতার কণ্ঠস্বর কতদূর পৌঁছায় সেটা নির্ভর করে অনেক কিছুর ওপর। তবে একটা কথা নিশ্চিত, এই প্রতিবাদ বাংলাদেশ ভারতের সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। সেই অধ্যায় সহযোগিতার হবে নাকি সংঘাতের, সেটা এখনও অনিশ্চিত। এদিকে ভুটিয়াপাড়ার এই কালভার্ট নীরবে দাঁড়িয়ে আছে। সে জানে কতজন পার হয়ে গেছে তার বুকের উপর দিয়ে, সে জানে কত গোপন পদচিহ্ন মিশে আছে তার অন্ধকারে, কিন্তু সে কথা বলে না, কারণ সে নিস্তব্ধ সাক্ষী। ইতিহাসের অন্যায়ের পলায়নের ফিলিপ কোথায়, সঞ্জয় কে, হাদিকে কারা গুলি করেছিল, এই প্রশ্নগুলোর উত্তর এখনও অধরা। কিন্তু তদন্তকারীরা থামেনি, তারা খুঁজে চলেছেন সীমান্তে প্রতিটি ফাঁক, প্রতিটি গোপন পথ, প্রতিটি সন্দেহজনক মুখ। 17 ডিসেম্বর আসছে, রামপুরা থেকে হাইকমিশন। এই পথে লক্ষ্য পায়ের শব্দ, সেই শব্দ কি দিল্লি পর্যন্ত পৌঁছাবে? সেই শব্দ কি ন্যায় বিচার এনে দেবে, নাকি এই প্রতিবাদও হারিয়ে যাবে সময়ের স্রোতে? উত্তর আসবে, কিন্তু ততদিন অপেক্ষা, উদ্বেগ এবং একটি জাতির জাগ্রত চোখ।